সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি। সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ। মরদেহ আনা হবে আজ সন্ধ্যায়। হাদির মৃত্যুতে ক্ষোভ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ধানমন্ডি ৩২, প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর জোর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টায়ও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গোটা দেশকে কাঁদিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানোর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আজ সন্ধ্যায় দেশে আনা হবে তার মরদেহ। রিপোর্ট ফজলে রাব্বির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে। শরীফ ওসমান হাদি প্রায় ৭ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ দিকে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদি বরাবরই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অল্প সময়ে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদী ভাষা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠস্বর। গণ অভ্যুত্থানে যার ছিল অসামান্য অবদান। আমরা বারবার দাবি করেছিলাম যে গত ৩টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই নির্বাচনগুলো করতে আমলা, পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ হয় ইনকিলাব মঞ্চের, যেখানে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। হাদির জন্ম ঝালকাঠি জেলায়। ছোটবেলা থেকেই হাদি ছিলেন ধর্মীয় ও শিক্ষা দীক্ষায় ভদ্র প্রকৃতির ছেলে। আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে ওসমান হাদি বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই 3টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? 12ই ডিসেম্বর দুপুর 2:30টার পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। তবে ঘাতকের গুলিতে শেষ রক্ষা হলো না এই তরুণ নেতার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে ঢাকা সহ সারা দেশে। হাদির মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাজধানী শাহবাগে ছাত্র ও সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভে নামে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে ওসমান হাদির খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারে। ঢাকার বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়ও ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলে। কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চলে। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি কি? আইন শৃঙ্খলা বাহিনী কোন পজিশনে আছে? ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে তার সহকর্মী সহযোদ্ধা তারা প্রথমে ঢাকার শাহবাগে মুক্ত অর্থাৎ শাহবাগ মোড়ে প্রথমে জড়ো হন। সেখান থেকে একদল ছাত্র জনতা থেকে পায়ে হেঁটে তারা এসেছেন প্রথম আলো। সেখানে তারা প্রথম আলোতে অগ্নিসংযোগ করেছেন। পাশাপাশি আরেক দল এসেছেন ডেইলি স্টার ভবন। সেখানে তারা প্রথম তলা অর্থাৎ দ্বিতীয় তলা তিন তলায় ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সেই পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য নতুন করে যোগ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিকে ঝুঁকি মুক্ত করেছে, আগুন লাগার পর ঝুঁকি মুক্ত করেছে। কিন্তু ছাত্র জনতা তারা এই ভবনটিকে ঘিরে রেখেছে, যে তারা অবরুদ্ধ করতে চায়, ভবনটিতে তারা আবারও হামলা করতে চায়, তারা ভেতরে যেতে চায়। সেই পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একদল সদস্য যেমন ভেতরেই ছিল, নতুন করে আরেক দল অর্থাৎ আরো কিছু সেনাবাহিনীর সদস্য সংখ্যা এখানে বাড়ানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেই সদস্যদের সামনে যারা রয়েছেন তারা ভবনটির ভেতরে তারা প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কোনোভাবেই এই পরিস্থিতিতে আর যেতে চায় না। কিন্তু যারা আন্দোলন করছেন অর্থাৎ যারা এর আগে এই ভবনে অগ্নিসংযোগ করেছেন, ভাঙচুর চালিয়েছেন, তাদের দাবি যে এই গণমাধ্যম অর্থাৎ ভারতীয় দালাল হিসেবে তাদেরকে গণমাধ্যমটিকে আখ্যা দিয়ে গণমাধ্যমের বিরোধিতা করে তারা এখানে স্লোগান দিয়েছেন। সর্বশেষ তারা এখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো, তারা কোনোভাবেই এখান থেকে যেতে চাচ্ছেন না। সেই পরিস্থিতি আপনারা দেখছেন। আমরা এর আগে দেখেছি যে ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ইউনিট এই ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং ফায়ার সার্ভিসের যে যখন এই ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়, তখন এখানে যারা কাজ করেছেন ডেইলি স্টার, ইংরেজি দৈনিক ডেইলি স্টার, সেই ডেইলি স্টার যারা লেট নাইট অর্থাৎ শেষ দিকে যারা কাজ করেছেন, তাদের অনেকেই যখন দোতলা তিনতলায় আগুন লাগার ঘটনা ঘটে, তারা জীবন বাঁচাতে ধোঁয়া থেকে বাঁচতে ছাদে চলে যায় এবং পরিস্থিতি সামাল দিতে যখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে, তখন বেশ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের উদ্ধারে অত্যাধুনিক যন্ত্র লেডার মেশিন সেটি এই ভবনের ছাদ পর্যন্ত যুক্ত করা হয় এবং আমরা দেখেছি একজনকে উদ্ধার করার পর তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 40 জনের মতো আটকা পড়ে আছেন ভবনটিতে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমরা দেখার চেষ্টা করছি যে সেনাবাহিনীর সদস্যরা যে যারা আন্দোলন বা সংগ্রাম বা এখানে যারা ছাত্র জনতা কিছুক্ষণ আগে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, তাদের দাবির সাথে কথা বলা, তাদের দাবি কি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছেন। আমরা যেহেতু দূরে আছি আমরা বলতে পারছি না, তবে কি নিয়ে তারা কথা বলছেন সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি এখনো যেহেতু অনুকূল নয়, আমরা চেষ্টা করছি আরো ভেতরের কি অবস্থা। এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে ডেইলি স্টারের সম্পাদক তিনি ভেতরে প্রবেশ করেছেন, বেশ কয়েকজন সাংবাদিক ভেতর থেকে বের হয়ে গেছেন। আবার অনেকে আমি দেখেছি যে ভবন থেকে চেয়ার, বিশেষ করে যে চেয়ার টেবিল বা যেগুলো নেয়ার মতো সেগুলো হাতে করে নিয়ে বের হয়ে গেছে। অনেকে বেশ কয়েকজন যারা এই ভবন থেকে বের হয়েছেন তাদের কাছে শুনেছি যারা এই হামলা ভাঙচুর করেছেন তারা লাঠি সোটা নিয়ে যে এই ভবনের কম্পিউটার, ল্যাপটপ সেগুলো একদম বেছে একদম ভেঙে ফেলেছেন। সব মিলে পরিস্থিতি এখন পর্যন্ত অনুকূলে নয়। আমরা দেখার চেষ্টা করছি যে সেনাবাহিনী এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে। যেহেতু ছাত্র জনতা তাদের আবেগ, ইনকলাব মঞ্চর যে মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেটি
সেই পরিস্থিতির পর তারা প্রথমে ডেইলি স্টার, প্রথমে প্রথম আলো, তারপর ডেইলি স্টার ভবনে এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা চালায়। যেহেতু আপনি দেখছেন তারা স্লোগান দিচ্ছেন এখনো, যে হাদি হাদি বলে স্লোগান দিচ্ছেন। এর আগে তারা স্লোগান দিয়েছেন যে ভারতীয় দালাল গণমাধ্যম ডেইলি স্টার তারা ভারতের প্রতিনিধিত্ব করে, তারা ভারতের যে আধিপত্যবাদ সেই তারা এখানে দেখতে চায় না। তারা, আপনি দেখছেন যে আমার ক্যামেরা পার্সন রেজাউল ভাই একটু দেখানোর চেষ্টা করছেন যে এখনো ভাঙচুর চালাচ্ছেন, বেশ ধাক্কাধাক্কি করছেন, ভাঙার জন্য চেষ্টা করছেন, কিন্তু ভবনটির মূল গেটে, ভবনটির গেটে সেনাবাহিনী অবস্থান করছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত কোন অবস্থায় বা কোন দিকে যাচ্ছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এই ভবনে আগুন লাগার পর পরিস্থিতি যে অবস্থায় ছিল সেই পরিস্থিতি থেকে ফায়ার সার্ভিস ভবনটিকে আগুন লাগার বা অগ্নিসংযোগের পর যে ঝুঁকি পূর্ণ ভবন সেটি ঝুঁকিমুক্ত করেছে সেটি নিশ্চিতভাবে বলা যায়। এর মধ্যে ডেইলি স্টারের যে সম্পাদক তিনি এই ভবনে উপস্থিত আছেন, আমরা যতটুকু জেনেছি বেশ কয়েকজন পত্রিকার সিনিয়র সাংবাদিক তারাই ভবনে আছেন, পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। এখানে এখনো কয়েকশো ছাত্র জনতা এই ভবনটির সামনে অবস্থান করছেন। তারা মাঝে মাঝে তাদের যে স্লোগান, বিক্ষোভ, ক্ষোভ তারা প্রকাশ করছেন। কেন এই পত্রিকাটিতে মোহিত, আপনি সাবধানে সেখানে অবস্থান করুন। পরবর্তীতে আমরা আবারও সর্বশেষ খবর জানার জন্য আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি রয়েছেন ধানমন্ডি 32 নম্বরে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, ধানমন্ডি 32-এ এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? জি ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক আধা ঘন্টা আগে অর্থাৎ রাত আড়াইটার দিকে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি 32 নম্বরে এই যে বিল্ডিংগুলো আছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসা, সেই বাসা কিন্তু আসলে সেই জ্বালিয়ে দিয়েছে। এবং এখন দেখছেন ঠিক একটু আগে অর্থাৎ ঠিক 2 মিনিট আগে এখানে আসলে বুলডোজার এসে হাজির হয়, অর্থাৎ বুলডোজার আনা হয়েছে এবং ধানমন্ডি 32 আবার পুনরায় ভাঙা হবে। আপনি জানেন যে এর আগেও কিন্তু আসলে 2 বার ধানমন্ডি 32 আসলে ভাঙা হয়েছে এবং এবারও আসলে সেই একই ধারাবাহিকতায় ধানমন্ডি 32 আসলে বিক্ষুব্ধ জনতা তারা উপস্থিত হয়েছে এবং তারা বুলডোজার দিয়ে তারা বাড়িটা আবার পুনরায় গুড়িয়ে দিবে। তারা বলছে যে ফ্যাসিবাদী আমল অর্থাৎ শেখ হাসিনার যে আমল ছিল, অর্থাৎ তার যে দীর্ঘ 16 বছর যে ফ্যাসিবাদী শাসনামল, এই শাসনামলে মূলত তারা এখানে এখনো তাদের যে শিখর, এই শিখরটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ তারা চাচ্ছে যে সম্পূর্ণরূপে আসলে তাদের এই শিখরটা আসলে নিঃশেষ করার জন্যই কিন্তু তারা এখানে আসছে। এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এখানে কিন্তু আসলে আগুন কিন্তু ঠিক বঙ্গবন্ধু 32 নম্বরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনো কিন্তু ধানমন্ডি 32-এর বেশ কিছু স্থানে কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা তারা ঠিক রাত 2টার কিছু পর এসে কিন্তু আসলে তারা এখানে আগুন ধরিয়ে দেয় এবং এখনো কিন্তু আসলে আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ভবনে কিন্তু এখন ঠিক বঙ্গবন্ধুর পাশের যে বিল্ডিংগুলোতে আছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং আগুন কিন্তু আসলে জ্বলছে। এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে এখানে কিন্তু একদমই অনুপস্থিত, অর্থাৎ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের পদক্ষেপ আমরা দেখি সেটা কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে না। অর্থাৎ এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের পদক্ষেপই দেখা যাচ্ছে না। অর্থাৎ যারা যে বিক্ষুব্ধ জনতা তারাই কিন্তু আসলে এখানে হাজির হয়েছে এবং তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পাশাপাশি যে ধানমন্ডি 32 আছে তার বিভিন্ন স্থাপনা অর্থাৎ যে ভাঙা অংশগুলো অবশিষ্ট ছিল সেগুলো ভেঙে ফেলছে এবং তারা তাদের হাতে বিভিন্ন ধরনের শাপল, তাদের হাতে লোহা জাতীয় যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র দিয়ে কিন্তু তার ধানমন্ডি 32-এর যে অংশবিশেষ আছে সেগুলো ভেঙে ফেলছে। পাশাপাশি তারা স্লোগান দিচ্ছে ঠিক একটু আগে বুলডোজার নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে অবশিষ্ট যে প্লারগুলো আছে অর্থাৎ রডগুলো আছে, যে অবশিষ্ট জিনিসগুলো আছে এগুলো ভেঙে ফেলা হবে। অর্থাৎ ধানমন্ডি 32 এখানে যেন আর একটি ইটও না থাকে, সেটা আসলে তারা এই দাবি কিন্তু তারা বলছে। আমরা কয়েকজনের সাথে বিক্ষুব্ধ জনতাদের সাথে কথা বলেছি, তারা ঠিক এমনটাই বলছে। তো এই ছিল একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে ওসমান হাদি কিন্তু আজ রাত 9টা 40 মিনিটে কিন্তু আসলে তিনি সিঙ্গাপুরে
মৃত্যুবরণ করে, অর্থাৎ তাকে কিন্তু গত 12ই ডিসেম্বর কিন্তু বিজয়নগর এলাকায় তাকে কিন্তু গুলি করা হয়। অর্থাৎ গুলি করার পরেই কিন্তু তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য গেল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং সিঙ্গাপুরে নেওয়া হওয়ার পর আজ রাত 9:40 দিকে কিন্তু আসলে তাকে মৃত্যুবরণ করে। তারপরেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতারা ফুঁসে উঠেছে বলা যায়। কারওয়ান বাজার, ফার্মগেট সহ শাহবাগ এলাকায় কিন্তু বিক্ষুব্ধ জনতারা তারা কিন্তু আসলে এই ধরনের বিক্ষুব্ধ জনতারা তারা রাস্তা ব্লক করছে বা আগুন ধরিয়ে দিচ্ছে, এই ধরনের বিশৃঙ্খলা করছে। এখনো দেখছেন যে আসলে এখানকে ধানমন্ডি 32-এ কিন্তু শত শত বিক্ষুব্ধ জনতারা এখানে জড়ো হয়েছে, এবং তারা বুলডোজার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এবং তারা বলছে যে তারা সারা রাত যাবত এখানে আসলে যতক্ষণ না পর্যন্ত এই ধানমন্ডি 32-এর অবশিষ্ট যে অংশবিশেষ আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত তারা ভাঙতে পারছে ততক্ষণ তারা এখান থেকে নড়বে না। একটা বিষয় এখন পর্যন্ত আসলে যেটা আগেও বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ পুরোটাই আসলে এখানে বিক্ষুব্ধ জনতারা এখন পর্যন্ত আসলে। রাব্বি, আপনি জানাচ্ছিলেন যে আগুন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি বা কোনো কর্মীকে আপনি সেখানে দেখতে আমার পাচ্ছেন? কাছে সর্বশেষ অবস্থা রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ফজলে রাব্বি আমাদের সাথে যুক্ত ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যুর সংবাদের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোক শক্তিতে পরিণত হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 4টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।